কালকে যেটা সবচাইতে আই মাস্ট সে আবার উইল অ্যাপ্রিসিয়েট ইট, যে সেম ফুটিং এর আসামি, আমি আসামি বলবো যেহেতু তাদেরকে বিরুদ্ধে মামলা করা হয়েছে, মধু সাহেব এবং আর 3জন এমপি, তাদেরকে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়াতে কোর্টে সেখানে কোনো ক্রেডিট আছে বলে আমি মনে করি না। অ্যাজ এন এমপি ইট ইজ এ লিগ্যাল প্রিভিলেজ টু গেট রিলিজ। পার্লামেন্ট সেশন হওয়ার 7 দিন আগে এবং 7 দিন পরে এমপিদের এটা নিজস্ব প্রিভিলেজ, এমপি প্রিভিলেজ টু কি, তাদেরকে আটকে রাখা যাবে না। কিন্তু কোর্ট তাদের 3জনকে জামিন দিল, সাথে সাথে সেম ফুটিং এর, সেম আসামি, সেম কেসে, সেম ঘটনায় আরকে দেওয়া হলো না। তাহলে দেখা যায় যে বিচার বিভাগ আর লোয়ার জুডিশিয়ারি কতটুকু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, এবং তাদেরকে কাজ করতে না দেওয়াটাই আজকের হরতালের মূল কারণ। আচ্ছা, একটা জিনিস আপনারা দেখেছেন টিভি স্ক্রিনে যে আজকে ছাত্র দল যে মিছিলটা বের করলো, জাস্ট আমরা এখন দেখলাম, আমি তো ওখানে দেখেছি, একটা শান্তিপূর্ণ মিছিল আসলো। অলসে বাধা দিয়ে তাদেরকে ডিসপার্স করার, হোয়াট ওয়ারেন্টেড দ্য সিচুয়েশন টু ডিসপার্স দেম বাই টিয়ার গ্যাস এন্ড লাঠি চার্জ বলি, এটা না করলে তো তারা মিছিল করে কাকড়ের দিকে চলে যেত। কেন করা হচ্ছে এই ব্যাপারটাতে আবেদ খান, আপনি কি মনে করছেন? ওনারা একটা কথা বলছেন, সেটা হচ্ছে যেভাবে দমন পীড়ন নির্যাতন করা হচ্ছে তার জন্য হরতাল ছাড়া তাদের কোনো প্রক্রিয়া নেই। আপনি কি মনে করেন যে সরকারের তরফ থেকে বিরোধী দলকে যেভাবে ট্রিট করা হচ্ছে, সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখেন যে এটা কি ঠিক? ধন্যবাদ। আসলে প্রথম কথা হচ্ছে মীর নাসির সাহেব বলেছেন যে হরতালের তো প্রয়োজন ছিল না, যদি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে হরতালের প্রয়োজন না। যদি ছেড়ে দেওয়া হতো তখন অন্য একটা অজুহাতে কিন্তু হরতাল হতো। হরতাল হতো না এ কথা বলার আর কোনো কারণ নেই, কারণ আমরা হরতালের ভেতর দিয়ে চলাচল করছি, তো কাজে আমরা বুঝতে পারছি যে হরতাল হবেই, সে কোনো কারণ ছাড়াই হবে। আচ্ছা, তো যাই হোক, তো হরতাল হয়েছে। হরতাল গণতান্ত্রিক অধিকার আমরাও মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এখানে মীর নাসির সাহেব একটি কথা বলেছেন যে ওই যে ওই ছেলেপিলেগুলো শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমি খুব শান্তিপূর্ণভাবে প্রসেশন করার পক্ষপাতী। তো মুহূর্তের মধ্যে যখন ওই যে হাত বোমাগুলো আবিষ্কৃত হয়ে যায় ওইখানে, তার মানে কি একটা সশস্ত্র লোক কি ওই মিছিল করছিল? এটা একটা মানে আমরা চিন্তা করতে পারি যে এরকম ধরনের হলো। আর তাই যদি হয়ে থাকে, তাহলে যদি কেউ আশঙ্কা করে থাকে যে এরকম ধরনের কিছু হতে পারে, সেই ক্ষেত্রে যদি মীর নাসির সাহেবরা যখন ইয়েতে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখন কিভাবে জিনিসগুলো হয়েছিল। আপনার কি মনে হয়? এই যুক্তি তো প্রত্যেক পক্ষেরই আছে, কিন্তু এই যে এইচএসসি পরীক্ষা পেছনে হচ্ছে, সবকিছু মিলে আপনি তো শিক্ষক মানুষই, ফলে এর সাফারিংসটা কি আমাদের রাজনীতিবিদরা বিবেচনা করেন বলে মনে হয়? বোধ ক্ষমতাসীন এবং বিরোধী দল পার্টি দুজনের ইতিহাস যদি আপনি একটু মনে করেন, হরতাল দিয়ে মানুষের সাফারিংসের কথা মানুষ চিন্তা করে কিনা? শুনুন, আমাদের এখানে হরতাল একটা গণতন্ত্রের অস্ত্র হিসেবে কিন্তু অকার্যকর হয়ে গেছে, কারণ হরতালটাকে এত বেশি ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজনে অপ্রয়োজনে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তাতে করে হরতাল কার্যকারিতা হারিয়েছে এবং মানুষের সমর্থন হারিয়েছে। মানুষ পছন্দ করে না হরতাল, এবং হরতাল মানে দরকারে হোক অদরকারে হোক দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে যে হরতাল কিংবা আজকে আমি সেদিন একটা আলোচনায় বলছিলাম যে আমরা কবিতা, বিখ্যাত কবিতা বলি যে এখন যৌবন যার আপনার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, কিন্তু এখন যে মিছিলে যাচ্ছে সে তো মিছিলে যে বোমাবাজি করছে। আজকাল একটা মিছিল মানে হচ্ছে বোমাবাজি। তো এইরকম একটা অবস্থায় মিছিল থাকছে না। তো এরকম একটা অবস্থা, তাছাড়া আপনার পরীক্ষার সময় এখন, এইটা তো মানছি, কিন্তু উনি একটা কথা বলেছিলেন, সেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মওদুদ আহমেদের মতো ব্যক্তি বা মির্জা ফখরুলের মতো ব্যক্তিদের বিরুদ্ধে যে ধরনের মামলা আছে, সেগুলো কি এরকম মামলা বিএনপি আমলে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে? শুনুন, এটা তো আমরা দেখছি যে বিভিন্ন সময়ে মানে আপনার একই কায়দায় ব্যাপারটা হচ্ছে। আসলে আমাদের এখানে সরকারি দল, হ্যাঁ, আপনার সব সময় যে আপনার মানে যথোচিত আচরণ করে, এটা সব সময় তো বলা যাবে না, সে সরকারি দলে যেই থাকুক। বিএনপি যখন সরকারে ছিল তখন তারা বিরোধী দলের প্রতি কি আচরণ করেছে সেটা আমরা দেখেছি। আবার আপনার বিরোধী দলেরও কিন্তু একটা রেসপন্সিবল ব্যবহার করার দরকার আছে। আমি মনে করি যে এটা খুব দরকার, কারণ একটা দেশের এগোনোর জন্য সরকারি দলও লাগবে, বিরোধী দলও লাগবে। গণতন্ত্রের মধ্যে তো আপনার দুই পক্ষ থাকবেই।
তো পক্ষ বিপক্ষ থাকবে। এই জায়গায় যদি আপনার রেসপন্সিবল বিরোধী দল না থাকে, বিরোধী দল যদি রেসপন্সিবল না হয়, আপনি কিন্তু সরকারকে একতরফাভাবে দায়ী করতে পারবেন না। এখানে বর্তমান সরকার একটা ইতিহাস সৃষ্টি করেছেন। একটা দল ক্ষমতা আসবে, একটা ক্ষমতার বাইরে থাকবে, এটা প্র্যাকটিস অফ দি ডেমোক্রেসি। একটা নতুন একটা ইতিহাস সৃষ্টি করেছে। আমার দলে প্রায় 3 লক্ষ নেতারকে আসামি করা হয়েছে, 10,000 মামলা দেওয়া হয়েছে। লাস্ট 42 ইয়ার্স এমন মনে হয় কোনো দলের বিরুদ্ধে এরকম লক্ষাধিক 3 লক্ষের অধিক আসামি করা হয়েছে, 10,000 মামলা দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি বলছিলেন যে 10,000 10 লক্ষ হিসেব অঙ্ক করে লাভ নেই। ব্যাপারটা হচ্ছে যে মওদুদ সাহেবের যে বিষয়টি এখানে আসলো, মওদুদ সাহেবের যে মামলা দেওয়া হয়েছিল সাফির হোসেন চৌধুরীর চায়ের কাপের চুরির মামলা, উচিত কিনা, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই মামলা যারা দেয়, কিংবা এই মামলা তো আর পলিটিক্যাল গভর্নমেন্ট গিয়ে করে না, সেই পুলিশটি করে যে পুলিশটি একসময় সাবির হোসেন চৌধুরীর মামলা করেছে, সেই পুলিশটি এখন আবার মীর নাসিরের মামলাই করছে, ওই লিখছেও সেই আইও যারা মামলার করছে পুলিশকে উপরে নির্দেশ। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যবস্থাটি, আমরা এখানে 3টি জিনিস বিশেষ করে লক্ষণীয়। একটা হচ্ছে যে হরতাল করা গণতান্ত্রিক অধিকার, যেমন খুব মেজবাগ আমার খুব ভালো কথা বলেছেন যে আমরা তো রাজনীতির মধ্যে থেকে বড় হয়েছি। আমরা যখন হরতালটাকে সর্বশেষ অস্ত্র হিসেবে ধরে নিতাম, সেই হরতাল যদি ব্যর্থ হতো, অনেক সময় তো অনেকবার হরতাল হয়েছে কিন্তু হরতাল কেউ মানুষ নেয়নি, আমরা কিন্তু মূল্যায়ন করতাম যে হরতালটা ব্যর্থ হলো, আমাদের দুর্বলতা কোথায়। এখন কি সেটা হয় না, হরতাল চাপিয়ে দেওয়া, যেটা আমাদের এখানে এখন ওই যে ব্রিগেডিয়ার হান্নান শাহ বললেন যে একটা দোকান খুলবে না, তালা বন্ধ থাকবে, কাউয়াবি উঠবে না। হ্যাঁ, কাউয়াবি উঠবে না। আচ্ছা, এগুলো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ভয় দেখানোর কথা বলার লাভ নেই। কোনো হরতাল কিন্তু এভাবে হয় না, এই জন্য কার্যকারিতা হারিয়েছে। আমি যে জিনিসটাকে কথাটা বলতে চাচ্ছি, 3টি ব্যাপার। একটা হচ্ছে যে হরতাল যেমন গণতান্ত্রিক অধিকার, ঠিক তেমনি হরতাল না করারও গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটুকু মানতে হবে, এটা হাইকোর্টের রায় আছে। হ্যাঁ, আমরা সেটা করছি না। আর হরতাল হবে আগামীকাল, তুমি সবকিছু করো আগামীকাল, আজকে তুমি টেরোরাইজ করো কেন? আজকে তোমাকে গাড়ি পোড়াতে হবে কেন? 12টার মতো গাড়ি পুড়িয়েছো, আমরা এইটাই আমার মনে হয় হরতাল নিয়ে একটা আলোচনা হয়েছে, সেটা বিএনপি পার্সপেক্টিভটা বলেছেন আপনারা। আমাদের আরেকটা লাইন অ্যাড করতে চাই, শেষ করতে চাই, একটা লাইন অ্যাড করতে, সেটা হচ্ছে কি সামওয়ান ইজ টু স্টার্ট, একজনকে শুরু করতে হবে যে গুড প্র্যাকটিস। 96-এ যখন আজকের প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতা গেলে আর হরতাল করবেন না। তিনি 91 থেকে 96-এ 233 দিন হরতাল করেছিলেন। দেখা গেল উনি যখন স্টেটমেন্টটা করলেন, তখন আমরা জাতি একটা আশা পেলাম যে উনি আর হরতাল না করতে আমরা আর করতে পারবো না। কিন্তু দেখা গেল উনি 2001 থেকে 2006-এর মধ্যে প্রায় 173 দিন হরতাল করলেন। একটার পর একটা যদি রেকর্ড ব্রেকের পরিকল্পনা, এখন আমাকে তো হিস্টু আপনারা স্টার্ট করুন। হ্যাঁ, আপনারা সেটা বলতে পারেন, এই জায়গাতে আমরা আলোচনাটা শেষ করি যে গুড প্র্যাকটিস সামন শুড স্টার্ট, হু উইল টোল দ্য বেল, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা এখন মূল বিষয়টিতে আসতে চাই, সেটি হচ্ছে হেফাজত, জনমত এবং ভবিষ্যৎ। হেফাজত ইসলামের যে 13 দফা দাবি নিয়ে, এটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আলোচনার শেষ পর্যায়ে এসে খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন এখানে, উনি বলছিলেন যে ওনাদের যে 13 দফা দাবি, এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সংবিধান সম্মত এবং এই দাবির প্রতি জনসমর্থন ব্যাপকভাবে আছে। সেটি নিয়ে আলোচনা শুরু করতে চাই এবং আলোচনার প্রেক্ষাপট ধরে আমরা বুঝতে চাই যে আজকে আমি এখানে মীর নাসিরকে দিয়ে শুরু করতে চাই যে আপনি কি মনে করেন যে তারা যে 13 দফা দাবি দিয়েছে এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় বা সংবিধানের বিরুদ্ধে কিছু নয়? প্রথম আমি এর আগে একটু ব্যাকড্রপ অফ দিস হেফাজত ইসলাম এবং আপনার এটা একটু বলতে চাই যে এরা তো রাজনীতিতে আসার বা এই ধরনের কাজে চলে আসার কোনো ছিল না, কথা ছিল না। কেন আসলো? হোয়াট প্রম্পটেড দেন যে রাস্তায় চলে আসার জন্য? লক্ষ লক্ষ মানুষ ঢাকায় চলে আসছে সারা গ্রামগঞ্জ থেকে। এটা আমার মনে হয় সরকারের কি পরিকল্পনা কোথায় আছে আমি জানি না, কারণ এই সরকার তো যে কথা বলুক, আমরা তো
ওই খেলাফতে মজলিসের সাথে 5 দফার চুক্তি তো গিয়েছিল। আবার শাহবাগের যদি গণজাগরণ না হতো তাহলে মনে হয় খেলাফতের জাগরণ, ইসলামী জাগরণ এইভাবে এসে ঢাকায় আসতো না। আমাদের দেশে 2টা ব্লক রাজনীতি, একটা হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে যারা সেকুলারিস্ট, যারা ধর্মনিরপেক্ষতাবাদী এবং প্রগ্রেসিভ যারা তারা আছে। বিএনপির সাথে ছিল রাইট সেন্টার টু লেফট, সেন্টার টু রাইট, সেন্ট্রিস্ট পার্টি বিএনপির সাথে ছিল। 2টাই দলে ছিল, দ্য ন্যাশনালিস্ট ফোর্সেস সেন্টারিং লেফট এন্ড সেন্টারিং রাইট, আমরা মধ্যপন্থী দলই হয়েছিল মডারেট ডেমোক্রেট। কিন্তু এখন নাও ইমার্জেস অ্যানাদার গ্রুপ, দ্যাট ইজ ইসলামাইট গ্রুপ। The emerging of this Islamite group, whether it carries good signal for the country, and this has to be taken into consideration. এবং all on a sudden এত বড় একটা বিশাল গ্রুপ এমার্জ কিভাবে করলো, কেন করলো, কোন জায়গায় আঘাত হওয়ার পর এটা এমার্জ করেছে, এটা আমি আই লিভ ইট টু মাই ব্রাদার আবেদ খান টু এক্সপ্লেইন। এবং তো আমি আবেদ খানের কাছে যাওয়ার আগে আমি ওইটা জবটা দিয়ে নেই, সাংঘর্ষিক কিনা, কনস্টিটিউশন সাংঘর্ষিক কিনা। আমি তো এখন আমরা ওইটা নিয়ে এখনো করি নাই, স্টাডি করি নাই। তবে যতটুকু করে দেখা গেছে একটা জিনিসের উপর আমরা আমাদের দল যখন ক্ষমতায় থাকবে তখন আমরা সেগুলো আলাপ আলোচনা করে, যেটা বলছেন এই যে এদের 13 দফাকে তো স্বাগতম জানিয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের এই সরকার তো স্বাগত জানিয়েছে, যে আমরা তাদেরকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যেগুলো বাস্তবায়ন করার সুযোগ নেই। আবার প্রধানমন্ত্রী ইয়ে থেকে আপনার কি বলে রামুতে গিয়ে কিসাসের কথা বলেছেন। আবার প্রধানমন্ত্রী বগুড়ায় গিয়ে মদিনা চার্টার এবং বিদেহজ মোতাবেক দেশ চালাবে সেটাও বলেছেন। সেটা যদি কালকে বেগম খালেদা দিয়ে বলতো তাহলে তালেবান বলতে বলতে মানে 12টা বাজে দিতেন। আমার মনে হয় যে মীর নাসির ভাই যে কয়েকটা কথা বললেন, এই কথাগুলোর মাঝখানে না বেশ কয়েকটা আপনার গ্যাপ রয়ে গেছে। যেমন ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার হেফাজতের 13 দফাকে সমর্থন করেছেন বলে আমি কিন্তু জানি না। তিনি আপনার সমাপ্তিটা হয়েছিল শান্তিপূর্ণভাবে, যদিও সেটা পুরোপুরি হয়নি। তারা হামলা করেছে শাহবাগে, তারা আপনার হামলা করেছে নির্মূল কমিটির সভার উপরে। তো সেইটাকে তিনি নির্ধারিত সময়ে চলে যাওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ দিয়েছিলেন। কিন্তু তিনি 13 দফাকে সমর্থন কিন্তু করেননি, এটা মনে রাখতে হবে। 1 আর 2 নম্বর হচ্ছে আপনি এটাকে বলছেন যে মানে তারা ঢাকায় এসেছিলেন, কেন তারা উত্থান হলো তাদের। আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে তাদেরকে কারা আনলো? এদেরকে আনার পিছনে আপনার যে দল এবং আপনার যে জোট, তাদের ভূমিকার কথা তো অজানা না, এটা তো সবাই জানে, এটা তো দিবালোকের মতো স্পষ্ট। এবং আপনারা তাদেরকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা তো আলোচনা করছি হেফাজত, জনমত, ভবিষ্যৎ। আমি প্রথমে আলোচনা করতে চাই দেশের ভবিষ্যৎ, পরে আলোচনা করব। আমি আলোচনা করতে চাই বিএনপির ভবিষ্যৎ। কারণ এই যে হেফাজতিদের নামে যে দানবকে, বা এই জামাতি যে দানবকে ওনারা পৃষ্ঠপোষকতা করছেন, এই দানব তো ওনাদেরকে গিলে খাবে। আমাদের পলিটিক্সে আমাদের একটা সরকারি দল আছে, একটা বিরোধী দল আছে, এবং বিএনপি মুক্তিযুদ্ধের দল বলে নিজেদের দাবি করে। বিএনপির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা আছেন, ডেফিনেটলি আছেন, আছেন জন্মলগ্ন থেকে। কিন্তু আপনার বিএনপির যে একটা সেন্ট্রিস্ট অবস্থানের কথা ভাই বললেন, সেই জায়গার থেকে বিএনপি সরে কোথায় যাচ্ছে? আজকে হেফাজতের কোলে যে আশ্রয় নিচ্ছে, এর ফলটা কি হবে আগামীতে? বিএনপি যদি তার নিজের অবস্থানকে এই যে আপনার ধর্মোন্মাদ দানবদের থেকে পৃথক না করে, তাহলে আগামী 6 মাসের মধ্যে বিএনপি কিন্তু নোবডি হয়ে যাবে এবং বিএনপির জায়গাটা খেয়ে ফেলবে এরা। এবং তখন বাংলাদেশের রাজনীতিতে থাকবে একটা মধ্যপন্থী আওয়ামী লীগ, আর থাকবে আপনার চরমপন্থী এবং যারা হচ্ছে আপনার এক ধরনের আফগানিস্তান বানানোর জন্য আমাদের দেশকে উদ্গ্রীব হয়ে আছে। এই দুইটা ভাগে প্রধানত ভাগ হয়ে যাবে। আবেদ খান, আপনি কি মনে করেন যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য সরকারি দল আওয়ামী লীগের কি কোনো দায় আছে? আমি ব্যাপারে যেটা নাসির সাহেব আমাকে একটু দায়িত্ব দিয়েছেন কিছু কথা বলার আর কি, আচ্ছা সেটা কথাটা একটু বলে নেই এই কারণে যে আসলে আমি মেজবা কামালের কথা সূত্র ধরে বলছি, একটু ইতিহাসের দিকে তাকালে ভালো হয়। সেটা হচ্ছে যে 1970 সাল পর্যন্ত মুসলিম লীগ কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী দল ছিল এদেশে। 47 সালের পর থেকে মুসলিম লীগ 54 সালে নির্বাচনে হেরে যাওয়ার পরে হলেও পরে আইয়ুব খানের
কিংবা তার পরবর্তী পর্যায়েও কনভেনশন মুসলিম লীগ, কায়ুম মুসলিম লীগ ইত্যাদি করে করেও মুসলিম লীগ কিন্তু সামগ্রিকভাবে একটা গ্রাসরুট লেভেলের একটা দল ছিল। সেই মুসলিম লীগের কাঁধের ওপরে সওয়ার হলো 1971 সালে জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু কোনো জায়গায় রাজনৈতিক তার নিজস্ব অস্তিত্ব নিয়ে থাকেনি। তো সেই সময় তার কাঁধের ওপরে সওয়ার হওয়ার পরে যে পরিণতিটা হলো এই যে 1971 সালের পরে মুসলিম লীগের ঘাড়ের উপরে সওয়ার হয়ে মুসলিম লীগটাকে শেষ টেস করে দিয়ে জামাত কিন্তু সারভাইভ করে গেল। এই জামাত আবার সওয়ার হলো কোথায়? সেই সিন্দাবাদের বুড়োর মতো সওয়ার হয়েছে বিএনপির ঘাড়ের উপরে। কারণ তার কাছে মূল প্রতিপক্ষ কিন্তু মানে আওয়ামী লীগ নয়, বিএনপি। বিএনপি সেটা জানে না। অজ্ঞাতসারে বিএনপি সেই তার নিজের যে বধ্যভূমি সেটাকে সে তৈরি করছে। এই জামাত আস্তে আস্তে আসছে এবং মীর নাসির ভাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে যে সমস্ত জায়গা ছিল যেটা বিএনপির নিজস্ব শক্তিশালী জায়গা তো প্রত্যেক ছিল, বিএনপিরও গ্রাসরুট লেভেলে ছিল। ইলেকশনের ওই জায়গাগুলো যদি খেয়াল করে দেখা যাবে যে সমস্ত জায়গায় বিএনপির ভালো এবং ডেডিকেটেড কর্মী ছিল তাদেরকে মার্জিনালাইজ করা হয়েছে। আমি এ নিয়ে গবেষণা করেছি বলে বলছি, মার্জিনালাইজ করা হয়েছে এবং সেখানে জামাতের প্রার্থী এসে সেখানে যুক্ত হয়েছে। বিশেষ করে বর্ডার বেল্ট এরিয়াতে এটা দেখা যাবে। অনেক জায়গায় কিন্তু বিএনপির শাসনামলেও, এই জোট সরকারের শাসনামলেও বিএনপির অনেক ডেডিকেটেড কর্মী কিন্তু নিহত হয়েছেন অজ্ঞাত সারে। তারপর আপনি বলতে চাইছেন যে জামাত ইসলামের মূল পরিকল্পনা বিএনপিকে ধ্বংস করা। জামাতকে এখন বিএনপির যদি তাকে সম্পূর্ণভাবে মার্জিনালাইজ করা যায়, যেটা এখন করা হয়েছে, যে বিএনপির কোনো কিছু কিন্তু জামাতের কর্মী ছাড়া চলে না। আমরা বিরতিতে যেতে হবে একটু, হ্যাঁ বিরতি আমি একটু শেষ করে নেই তাহলে। এই জায়গাটায় আমার মনে হয় যে বিএনপিকে খুব সক্রিয় হতে হবে, চিন্তা করতে হবে যে জামাতের সঙ্গে তার এই সখ্যটা আসলে তার জন্য ভালো না মন্দ। আমরা আওয়ামী লীগ আন্দোলন করতে পেরেছে, এটা জামাতকে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। আপনি কি মনে করেন? শুনুন, আমাদের দেশে যে এই যে আপনার জামাতে ইসলাম আজকের মতো একটা জায়গায় চলে এসছে, এটার পিছনে তো আমাদের প্রধান দুই রাজনৈতিক দল, তাদের বিভিন্ন রকমের ভুল আছে, ভ্রান্তি আছে, এটা তো বাস্তবতা। এবং এই কথাগুলো নিয়ে কিন্তু আমাদের দেশের নাগরিক সমাজ, আমাদের দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা সব সময় সোচ্চার আছেন এবং এই ছাড়গুলো দিয়েছে। এই যে ভোটের রাজনীতির আপনার কি অঙ্ক, সেই অঙ্ক মেলাতে যেয়ে এই বড় দুই রাজনৈতিক দল বিভিন্ন সময়ে যে ছাড়গুলো দিয়েছে তার খেসারত আজকে আমাদেরকে দিতে হচ্ছে। কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ যা করেছে সেটাকে মীর নাসির ভাই যেভাবে বললেন, তিনি কিন্তু অনেক বেশি বাড়িয়ে বললেন। আওয়ামী লীগ তাদের সাথে আপনার যুগপৎ আন্দোলন করেছিল, সেটা ঠিক করে নাই, সেটা ভুল ছিল, কিন্তু তাই বলে তো তার সাথে ঘর করে নাই। ঘর তো এখন বিএনপি করতে, তাই না? এবং ঘর করছে কি, তার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, এই তো অবস্থা। এবং বিএনপি মুক্তিযোদ্ধার দল বলছেন, হ্যাঁ আমিও একটু আগে বললাম যে এর মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু আমি চিন্তা করি যে মুক্তিযোদ্ধা থেকে লাভটা কি যদি আপনার সেই দলের কর্মকাণ্ডে, যদি সেই দলের নীতিতে যদি মুক্তিযুদ্ধের কোনো ছাপ না থাকে, মুক্তিযোদ্ধার যদি কোনো ছাপ না থাকে, ৭১-এর মুক্তিযোদ্ধা যদি ৭১-এ মরে যেয়ে থাকে, যদি আজকে তার কোনো সত্তা না থাকে বিএনপির মধ্যে থেকে, তাহলে ওই মুক্তিযোদ্ধা থেকে লাভটা কি? তো কাজে আমি আপনাকে যেটা বলি, সত্তাই নয় বিএনপি তো না কাজে আমি মনে করি মুক্তিযোদ্ধা যদি থাকে তাহলে মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার ভূমিকা নিতে হবে। মুক্তিযোদ্ধার ভূমিকা নেন, আমরা সেটা প্রত্যাশা করি বিএনপির মুক্তিযোদ্ধাদের কাছ থেকে। আমরা সরকারি দলকেও মুক্তিযুদ্ধের পক্ষেকার দল দেখতে চাই, আমরা বিরোধী দলকেও মুক্তিযুদ্ধের পক্ষের দল দেখতে চাই, কিন্তু আমরা তো নীতির মধ্যে প্রকাশ চাই না। এই যে হেফাজতের উত্থান, উনি যেটা বলছেন তাদের প্রচুর সমর্থক রয়েছে, এটা কি আসলে মেইন স্ট্রিম গণতন্ত্রের জন্য বড় ধরনের কোনো থ্রেট? এটা আমি মনে করি না। আমি মনে করি না এই কারণে যে আমাদের এখানকার মানুষ কোনো অবস্থাতেই, যেমন আমি ওই 13 দফার বিষয়টা পরে আসবো, আমাদের এখানকার মানুষ কিন্তু কোনো অবস্থাতেই এই ধরনের এমন একটা বিশাল একটা গোষ্ঠীরকে আলাদা করা এরকম এটা পছন্দ করবে না, করেনি, কখনোই করেনি।
আচ্ছা, এবং সেটা যদি গণতান্ত্রিক রাজনৈতিক ধারার মধ্যে থাকে সেটা মানে সম্ভব নয়। আরেকটা জিনিস এখানে মানে যেটা মেজবা কামাল খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে অঙ্ক করে রাজনীতি করা, ক্ষমতার ভোটের রাজনীতি করতে গিয়ে অঙ্ক করা, যে অঙ্ক করা। এবারে আমি এই কদিন আগে কলকাতায় গেছিলাম। কলকাতায় একটি বিস্ময়কর জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে কলকাতার বাসের মধ্যে দোয়া লেখা আর কি, হ্যাঁ, দোয়া লিখে রাখা। ওই যে বাসে উঠলে কি করলে এই কতগুলো দোয়া থাকে, আমি তো অত দোয়ায় পণ্ডিত না, এটা আপনি বলতে পারবেন। তো এখন ব্যাপারটা হয়েছে যে দোয়া বাসের মধ্যে কেন? মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে কিছু কিছু জায়গায়, এই সমস্ত মুসলমানরা ঢুকবে, অর্থাৎ ওইখানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা সেখানকার মুখ্যমন্ত্রীকে ঈদের জামাতে উপস্থিত থেকে জামাত আদায় করতে দেখি। আমরা পোস্টার দেখি যে সেখানে বোরখা পরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বোরখা পরা, আমি পোস্টার নিজে চোখে দেখেছি ওখানে বিভিন্ন জায়গায় এরকম করে ঈদের শুভেচ্ছা দিচ্ছেন, হ্যাঁ, মাহে রমজানের জন্য সওগাত, রাজনীতির জন্য কত কিছু রাজনীতি। তার কারণ হচ্ছে কি ওইখানকার যে মানে মুসলমানদের সংখ্যা, ওখানে পার্সেন্টেজ ভোটের দিক থেকে দেখা যাচ্ছে যে সংখ্যাটা বেড়েছে, মুহূর্তের মধ্যে রাজনৈতিক চেহারা পাল্টে যাচ্ছে। এর পরিণতিটা হয়েছে এই যে ওখানে বিভিন্ন সময়ে এই ধর্মের রাজনীতির ধর্মটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আজকে আমাদের এখানে যেটা মীর নাসির ভাই বললেন যে আসলে বিএনপি পেটের মধ্যে ঢুকে যাবে না, পেটের মধ্যে ঢুকে যাওয়ার কথা বলছি না, বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বলেছি আমি। কারণ ওটা মুসলিম লীগের অস্তিত্ব নেই, বিএনপির অস্তিত্ব থাকবে না এই কারণে যে বিভিন্ন জায়গায় মার্জিনালাইজড হয়ে গেছে কিন্তু। এবং এই জামাত এইরকমই জামাত যে যদি দেখে যে বিএনপি ওই জায়গায় যদি তার প্রতিনিধি থাকে তাহলে সে সেখানে দাঁড়াতে পারবে না, তাহলে সেই প্রতিনিধিকে বধ করার সমস্ত কাজ সে করে ফেলবে। আমি একটু হেফাজতের 13 দফা নিয়ে কথা বলতে চাই। আমি বিএনপিকে ঠেকানোর জন্য দরকার আওয়ামী লীগ মৌলবাদীকে কবুল করবে, ইতিহাস এটা আছে, ওই ভোটের রাজনীতির জন্য। আজকে জামাত এই অবস্থায় আসার পিছনে কারা দায়ী? আমি বারবার বলবো, যেহেতু তাদেরকে একটি নিবন্ধিত দল, তাদেরকে যদি আপনারা মিটিং মিছিল করতে দিতেন এবং তাদেরকে কনফ্রন্টেশন করতে করতে এমন এক পর্যায়ে নিতে, বাংলাদেশে এক পর্যায়ে মনে হচ্ছে যেন এই জায়গায় আমি কিন্তু আপত্তি করি, সরি আপনাকে একটু থামাই, কিছু মনে করেন না। সেটা হচ্ছে যে নিবন্ধিত দল, আপনি যে কথাটি বলেছেন, আমি একটু শেষ করি, তার আপনার জবাব দিতে সুন্দর হবে। সেটা হচ্ছে কি নিবন্ধিত, এবং আপনারা আওয়ামী লীগ যারা তারা বলে যে জামাতকে বিএনপি জামাতকে রাজনীতির সুযোগ দিয়েছে। হ্যাঁ, আমাদের আর্টিকেল 12 অব দ্য অ্যামেন্ডমেন্ট, 5th অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 12 ধর্মভিত্তিক রাজনীতির, সেটা কিন্তু 15th অ্যামেন্ডমেন্টও সেটা বাদ দেয় না, সেটা ইনক্লুড করেছে। সো আই মাস্ট সি এম্পেরিক্যালি, আই মাস্ট সি হোয়াট আওয়ামী লীগ ইজ টেকিং স্টেপস। আওয়ামী লীগ কিন্তু জামাতের এগেইনস্টে বলছেন, কিন্তু আর্টিকেল 12 অব দ্য 5th অ্যামেন্ডমেন্ট ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ, সেটা কিন্তু 15th অ্যামেন্ডমেন্টে এনে ওনারা সেটা সেখানে ইনকর্পোরেট করলো। আমি ওই দিন লেনি সাহেবকে জিজ্ঞাসা, এটা আপনারা বাদ দিলেন না কেন? ও ইয়েকে সুরঞ্জিত বাবুকে, উনি আমাকে কি জবাব দেবেন সেটা আমি অন এয়ার বলবো না। অর্থাৎ ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগ অত্যন্ত সিদ্ধহস্ত, আর না হলে আপনার খেলাফতের সাথে গিয়ে চুক্তি করার ওই সিদ্ধান্তে যদি বামরা এবং ইয়ে না থাকলো, আপনার গ্রুপ না থাকতো, তাহলে তো করেই ফেলছিল। এবং মতিয়া চৌধুরী রাজনীতির জন্য বিএনপি একই কাজ করছে না, বিএনপি তো ভোট ব্যাংক আছেই, বিএনপির ভোট ব্যাংক আছে, বিএনপির জামাত যত বেশি ভোট পাবে তত বিএনপি থেকে মাইনাস হবে। আর রাজনীতিতে আমরা সেই জন্য মনে করলাম, আমি অলওয়েজ বলেছি প্রত্যেকটা টক শো, আই ডোন্ট নো সরকারের পরিকল্পনায় হয় সরকার গিভিং সো মাচ ইম্পর্টেন্স টু জামাত, এবং জামাতকে কনফ্রন্ট করতে গিয়ে যা মনে হচ্ছিল এক পর্যায়ে বাংলাদেশের জামাত এবং সরকার এখানে আর কোনো দল টল নেই, এই অবস্থা নিয়ে গেছে। তাদেরকে যদি তাদের লফুল, যেহেতু তাদেরকে আপনারা এবার 15th অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 12 ইনকর্পোরেট করেছেন, সেখানে বুঝে যায় না তাদেরকে নিষিদ্ধ করতে দাবি আছে না, যেহেতু নিষিদ্ধ করবে না, কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের রাজনীতি নিষিদ্ধ হস্ত, উনি দরকারে বিএনপিকে ঠেকানোর জন্য মৌলবাদীকে কবুল করতে উনি 1 মিনিট চিন্তা করবেন না।
কারণ পলিটিক্স তো কোয়েশ্চন ইউর টেকনিক্স, হাউ টু ইউ রিটেইন দ্য পাওয়ার। আপনি কি মনে করেন যে এই যে ভোটের রাজনীতির কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে যদি তত্ত্বাবধায়কের দাবি সরকারি দল মেনে নিত তাহলে কি হেফাজত এগুলো উত্থান না? আমি বলেন অনেক সময়, এটাকে আপনি তাই মনে করেন? না শুনুন, আমি কথাটা মনে করি না আসলে। এবং উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যে অ্যাকিউজিশনটা করলেন আমি তার সাথেও একমত না। আমি স্টেটমেন্ট অ্যাকিউজিং দি প্রাইম মিনিস্টার, আমি কিন্তু আওয়ামী লীগের লোক নই, সোজা কথা বলছি। আমি কখনো আওয়ামী লীগ করি না, আমি কখনো করিনি, কোনোদিন করি। আমি তো বলি না কিন্তু আপনার ব্যাপারটা হচ্ছে যে আমরা দেশের একজন নাগরিক হিসাবে, নির্দলীয় নাগরিক হিসাবে আমরা তো দেখতে পাই যে কি হচ্ছে। আপনার আওয়ামী লীগের রাজনীতির মধ্যে হয়তো আপনার ভুল আছে, কখনো কখনো ভ্রান্তি আছে, কিন্তু আওয়ামী লীগ এদেশে অসাম্প্রদায়িক রাজনীতির যে ধারা, সেই ধারাকে কিন্তু রিপ্রেজেন্ট করেছে। আপনার যখন ধর্মভিত্তিক রাজনীতি দিয়ে পাকিস্তান গড়া হলো তখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু এই যে আপনার ভাষাভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদকে চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু আপনার আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী তারা কিন্তু সেই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে গেছিলেন, যার পরিণতিতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ কিন্তু সেই অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করে পাকিস্তানি কাঠামোয় এই ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে, পরাজিত করে তারা কিন্তু ক্ষমতায় এসেছে, এবং আওয়ামী লীগ সেই ট্রেডিশনকে ধারণ করে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাজে আওয়ামী লীগের আপনার ধরুন আপনার পথ চলার মধ্যে কখনো কখনো বিচ্যুতি হতে পারে, কিন্তু সেই বিচ্যুতি ধরে আপনি বিএনপির ভূমিকা আর আওয়ামী লীগের ভূমিকাকে যদি এক করে ফেলেন, আরো মৌলিক জায়গা আছে। আপনি আওয়ামী লীগ না করেও আপনি যেভাবে আওয়ামী লীগের পক্ষে আপনি বক্তব্য রাখছেন, ফলত আমারও হতে পারে, বিএনপি আমারও ফলত হতে পারে, আমাদেরও ফলত। আপনি আমি যে প্রশ্নটা করছিলাম সেই তত্ত্বাবধায়কের দাবিটা আমি আমাদের সবাই একটা নির্বাচন, আমার কথাটা কিন্তু বলতে পারিনি। তত্ত্বাবধায়কের ব্যাপারে আমি যেটা বলবো শুনুন, মানে তত্ত্বাবধায়কের দাবির পক্ষে জনগণের একটা অংশের কিন্তু জোরালো মত আছে। হ্যাঁ, কিন্তু আপনার যেমন ধরুন আমি নিজেই কিন্তু আনটিল রিসেন্টলি আমি তত্ত্বাবধায়কের পক্ষে ছিলাম, কিন্তু আমি দেখি, কিন্তু তার মানে নয় যে আমি বিএনপির পক্ষে। আমি মনে করি যে আপনার যেটা আপনার আমাদের হাইকোর্টের জাজমেন্ট ছিল যে আগামী আরো দুটো নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক রেখে আপনার যদি আপনার এটা করা হতো তাহলে আপনার সেটা ভালো হতো। যে তত্ত্বাবধায়ক তো কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না, কিন্তু এটা একটা পর্যায় পর্যন্ত থেকে তারপরে আপনার আমরা একটা ডেমোক্রেটিক ইলেকশনের সিস্টেমে চলে যেতে পারতাম সরকারের মাধ্যমে। যে সরকারকে আমি 5 বছরের জন্য দেশের সব ক্ষমতা দেব, তাকে আমি একটা ভালো নির্বাচন করার সুযোগ কেন দেব না? কাজে সেটা তো আলটিমেটলি যেতেই হবে, সেটা ঠিক আছে। কিন্তু আপনার যখন তত্ত্বাবধায়কের দাবিটাকে বিএনপি আপনার এই 71-এর ঘাতক দালাল, এই ঘৃণ্য রাজাকার আলবদরদের রক্ষার সাথে যুক্ত করে ফেলে, তখন তত্ত্বাবধায়ক আড়ালে পড়ে যায়, ওই তত্ত্বাবধায়কের আর কোনো খোঁজ থাকে না। আমি আপনার 71-এর ঘাতক দালালদের বিচার চাই, এটা এই দেশের মানুষ চায়। বিএনপি চায় বলে আমরা বিশ্বাস করি না। আমি কথা হারিয়ে ফেলেছি, বিষয় নিয়ে যেটা কথা বলতে যাচ্ছিলাম সে বিষয়টা আমি হারিয়ে ফেলেছি। বলুন জামাতের নিষিদ্ধ এবং জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি হচ্ছে আপনি ধরেন বিএনপি মুক্তিযুদ্ধের দল, আপনি বলছেন, আমরা সেটাকে যদি প্রেমিস ধরি, বাংলাদেশের আজকে আমার বাংলাদেশের অবস্থাটা কি? এটা কি মানে জাতি রাষ্ট্র হিসেবে যুদ্ধ হয়েছে, এটা ধর্মরাষ্ট্র হিসেবে যুদ্ধ হয়নি। কিন্তু এই জাতি রাষ্ট্রের যে চরিত্রটি হবে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এসছে। মুক্তিযুদ্ধটা কি, কোন কোন স্লোগানের ভেতর দিয়ে এসছে, এই জিনিসটা কিন্তু আজকে যিনি বিএনপিতে আছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তিনিও যে স্লোগানটি দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন আওয়ামী লীগের তারা সেই করেছেন, আমরা যারা বাম রাজনীতি করেছি তারাও সেই স্লোগানটি দিয়েছে। স্লোগান তো হয়েছে, সেটা একটা তার প্রেমিসটা একটা পরিষ্কার ছিল, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ভিত্তিতে পৃথিবীতে আর একটি দেশ দেখানো যাবে না যে দেশে স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে দল নিবন্ধিত হয়। স্বাধীনতার বিপক্ষের দল নিবন্ধিত কিভাবে হলো এবং কখন হলো, কার আমলে হলো, আমরা সেটা খুঁজে বার করি। এবং এই নিবন্ধনটাই তো হচ্ছে আমাদের
মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী একটি নিবন্ধন করছো, এবং তার জন্য এই দেশটা সরকারের তরফ থেকে আসা বেশি জরুরি নয়? না না, এটা জিনিসটা সরকারের তরফ থেকে যেমন আসবে, এটা আসা উচিত আমি মনে করি। সরকার কি উদ্যোগ নিচ্ছেন না, আমি বিএনপির এই মীর নাসির সাহেবকে পেয়েছি বলেই তো বলছি যে উদ্যোগ নিন না, জেনারেল হন না কেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ভোট বাড়বে, ভোট কমবে। মীর নাসির, আপনার কি অভিমত? আমি তো আসলে কি জানেন, এই জঙ্গিবাদ বলেন, মৌলবাদ বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, রাস্তায় ভাঙচুর বলেন, সংঘর্ষ বলেন, সংঘাত বলেন, সব কিছুর একটা ইতি হবে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা পরিবেশ এবং আমরা ফর্মুলা দিয়ে একটা নির্বাচন করতে পারি, তখন দেখবেন যে এইসব কিছু সব জনগণের হাতে চলে যাবে। দরকার কি একটি গ্রহণযোগ্য নির্বাচন আন্ডার এ কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন একটা নতুন সুযোগ আসছে যে নতুন প্রেসিডেন্ট সাহেব শপথ নিয়েছে, কিছু দরকার নেই। জাজমেন্ট, যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা আছে, সেই জাজমেন্টের 2 বারের জন্য টেনিউর লেখা আছে, আর উনি করছেন না, জাজমেন্টটা কিন্তু ওই সর্বশেষ যে যেটা প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু ওই 2 বারটা নেই। না থাকলেও বাট প্রথমবার তো ছেড়ে ছিল, মধ্যে ছিল কি ছিল না আমরা জানি না, কারণ ছিল। আচ্ছা যাক, অর্থাৎ এখন জাতীয় একটা দাবি হচ্ছে, গণদাবি হচ্ছে যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন। সেই কাজটা যদি ফর্মুলাটা যে ফর দি ফরমেশন অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট, ইফ দি গভর্নমেন্ট বলে ঠিক আছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, হাউ টু ফর্ম দি কেয়ারটেকার গভর্নমেন্ট, লেট আস কাম এন্ড সিট টুগেদার। সেক্ষেত্রে কি আপনি মনে করছেন না যে সরকার পতনের দাবি বাদ দিয়ে আলোচনার একটা প্রক্রিয়া শুরু করা দরকার? ডেফিনেটলি, যদি এরকম প্রস্তাব আমাদের কাছে, আমরা তো ওপেন বলে দিয়েছি যে আমাদের কাছে যদি প্রস্তাবটা আসে যে ঠিক আছে আমরা আন্ডার ফরমেশন অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে হবে, শর্ত আরোপ হয়ে গেল না, শর্ত না, আপনি একদম শর্ত মুক্ত ভাবে সংসদে গিয়ে বসেন না, অধিবেশন এখন অধিবেশন না, সংসদে আলোচনা, সংসদ সংলাপের জায়গা, সংসদের বিতর্কের জায়গা, আলোচনা কখনো আলোচনা করে সংলাপ করে একটা বিল আপনি রেডি করতে হবে, বিল রেডি করে সেটা প্লেস করবেন, সেটা সেখানে আলোচনা হবে, আলোচনা বিষয়ে গণভাবে রিজেক্ট হবে। আলোচনা তো কোনো বিকল্প নেই, বাট আলোচনার দায়িত্বটা নিতে হবে সরকারকে। আমরা তো আমি বলতে চাই যে আলোচনা সরকার এবং বিরোধী দল উভয়কে নিতে হবে। একটা মিনিট আর একটা কথা আমি বলতে চাই যে শুনুন, আমাদের দেশে তো মাওলানা ভাসানী ছিলেন, আমাদের দেশে তো হাজী মোহাম্মদ দানেশ ছিলেন, আমাদের দেশে না মাওলানা তর্কবাদী, ধর্মভিত্তিক আমাদের দেশের ধর্মের প্রতি মানুষের আপনার ভালোবাসা আছে, কিন্তু তার মানে না যে ধর্ম নিয়ে ব্যবসায়ীকে দেশের মানুষ আপনার প্রশ্রয় দেয়। আজকে দেশের মানুষ আমরা এখানে শেষ করতে চাই একটা বিষয়, আমি একটা উত্তর না না, আমাদের দেশে শুনেন, আমাদের দেশের আমরা যে আলোচনা করলাম তাতে প্রথমে কুঠারঘাত কারা করলো, একটা বিষয় কিন্তু সবাই আপনি হেফাজতভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির ফলে এক ধরনের সরকার এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এটা আপনারা সবাই বলছেন যে হেফাজতের রাজনীতি যদি বেড়ে যায় সেটা গণতন্ত্রের জন্য হুমকি। মানে হেফাজতকে আমি দল হিসেবে বলছি না, কিন্তু এই জাতীয় রাজনীতি যদি বাড়তে থাকে, ধর্মভিত্তিক রাজনীতি যদি বাড়তে থাকে, সেটি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়ে আপনারা বোধহয় সবাই কম বেশি, এবং সংকটটা নিরসনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে ভূমিকা নিতে হবে, এবং সেটি এক্ষেত্রে মীর নাসির বলছেন যে সরকারকে উদ্যোগ নিতে হবে, আপনারা বলছেন যে ইচ্ছা করলে বিএনপি উদারতা দেখাতে পারে। সেই উদারতা কে দেখাবেন, সরকার দেখাবেন না বিরোধী দল দেখাবেন, সেটা সবাই বলতে পারে। তবে বিএনপির ওই স্লোগানটা আমরা আবার বলতে চাই যে আবেদ খান বললেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই ফিলিংসটা যদি আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর ভিতরে না আসে, তাহলে আমরা বোধহয় কোনো সংকটে উত্তরণ ঘটাতে পারবো না। তো অতীতে সবসময় সেটি আমরা প্রমাণ করতে পেরেছি, ফলে এখন আমরা আশাবাদী যে আমরা পারবো। প্রিয় দর্শক, আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।